আমাদের রাষ্ট্রপতি নিবন্ধন এরকম পদত্যাগ করছেন না দল থেকে, তাহলে সাধারণ হয়ে গেল না? এটা হাস্যকর বিষয় না? আমি জীবনে 40 বছর একটা রাজনীতি করলাম, আমি শুধু করলাম যে আমি এখন নিরপেক্ষের লোক হিসেবে নির্বাচন করব, পদত্যাগ করলাম, ব্যাস আমি নিরপেক্ষ হয়ে গেলাম। দিস ইজ বাংলাদেশ, সেটা আপনাকে মেনে নিতে হয়। তা আপনি যে বললেন সাধারণ লোক হয় কি না, এই সাধারণ লোক তো, সে তো দলীয় কোনো পদ নাই, এই জন্য বললাম যে সাধারণ হয়েছে না, একদম সদস্য পদ থেকেও সরে যেতে, হ্যাঁ, সেটা তো কোনো সম্পর্ক নেই, সেজন্য তো সাধারণ হয়ে গেছে। ওই এভিডেভিটের মতো আমার অন্তরে কিন্তু সেই দলই, মানে ইন্টারনাল গার্মেন্টস চেঞ্জ হয় নাই, এক্সটার্নাল গার্মেন্ট চেঞ্জ করছি। বিষয়টা হলো এরকম, একটু আগে যেটা বলছি। এখন আপনি আসেন, এই যে সংস্কার কমিশনের তো প্রস্তাব ছিল 70 অনুচ্ছেদকে সরিয়ে ফেলা, তারপরে সেটাই বলছি, রাষ্ট্রপতির ক্ষমতা না 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 না, সেটা এইটাই বিএনপি দলও কিন্তু একমত ছিল। এটা যেহেতু বিরতির পরে আসবেন, সেই জন্য সব বইলে ফেললে সময় পাবেন না, চটকে কাটে দেবেন। তবু আমি আপনাকে বলছি, যেহেতু একটা সংশোধনের ব্যাপার আসছে, সামনের অধিবেশনে আসবে এবং সংশোধন করতে হবে, জুলাই কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করব, হরহামেশা বলতেছি। এবং সেখানে 70 নিয়ে তারা একমত হয়েছিল যে অর্থ বিল এবং অনাস্থা এই দুইটা বিষয় বাদে বাকিগুলো স্বাধীনতা দেওয়া হবে। তো এটা তো হলো না স্বাধীনতা, এটা আগের নিয়মে চলে যাবে। আগের নিয়মে সংশোধন করিনি তো। সংশোধন করার পর 24শে সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের টাইম ছিল, 90 দিনের হিসাবে। আপনি 27 দিনের মাথায় নির্বাচন করছেন, কারণ যদি কোনো কারণে 70 অনুচ্ছেদ নিয়ে আটকায় পইরা যায় এই সংশোধন করতে গেলে, 213টা আসন তো তাদেরই। সুতরাং অন্য দল না গেলেও তো আপনি নোট অফ ডিসেন্টের যেগুলো দিচ্ছেন তার সেখানে আপনার এইটা আপনার পক্ষে আছে। আপনারাই বলছেন আস্থা, অনাস্থা এবং অর্থবিল বাদে বাকিটা। ওই ভয়ে তড়িঘড়ি করে আপনি এখন নির্বাচনটা করে নিলেন। আমাদের সাবেক মানে প্রধানমন্ত্রী 70 অনুচ্ছেদের উপরে নির্ভর যেভাবে করছে, আপনারাও চান্সটা নিয়ে নিলেন। এটাকে বলা হয় সুযোগের সদ্ব্যবহার। কেননা যদি কোনো ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটতে পারে তো, নাইলে হুই পাবার ধমক দেয় কেন? 70 অনুচ্ছেদ থাকার পরও কিন্তু বলতেছে ভোট কিন্তু দিতে হবে, নাইলে বেকার। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে 70 অনুচ্ছেদ মেনেই যেহেতু বিরোধী দল ভোট দিল, তাহলে তারা যে 70 অনুচ্ছেদের অনেক সংস্কার টংস্কার চাইতো, এই ব্যাপারটা আসলে অনেকখানি নাই হয়ে গেছে। মানে উনি ওনার ভাষায় বলেছেন যে তাহলে তো তারা মেনে নিয়েছে 70 অনুচ্ছেদ রেখেই ভোটাভুটি করা যায়। এইগুলা ধরেন ব্যক্তিগতভাবে যে সালাউদ্দিন সাহেবের কথা বলেন আমাকে, উনি নিঃসন্দেহে একজন ভালো লেখাপড়া জানা মানুষ, উনি একজন চৌকস ব্যক্তি, উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি আমলা ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার পিএস বা এপিএস ছিলেন, উনি ওনার দীর্ঘ ট্র্যাক রেকর্ড সেই আছে। সব যদি আমি মিলাই, তাহলে নিঃসন্দেহে উনি একজন বড় মাপের বুদ্ধিমান লোক আমি বলতে পারি। কিন্তু সেই তুলনায় এই কথাটা মানে ওনার সাথে যায় না, ওনার সাথে যায় না। 70 অনুচ্ছেদের 70 অনুচ্ছেদ যদি উনি বলে, এটার মানে হচ্ছে আমি মেনে নিলাম। আরে ভাই, আমরাও তো মেনে নিচ্ছি সব। আপনি কথা দিয়ে যদি কথা না রাখেন, আপনি সকালে একটা কথা বলেন, বিকেলে একটা বলবে, যদি না রাখেন, মেনে না নেন, আর আমার যদি ক্ষমতা না থাকে, যেমন শেখ হাসিনা মানতে ছিল না 15 বছর, তারপরে যখন যে কোনো একটা ক্ষমতা আসলো, যেভাবেই আসুক ক্ষমতাটা, তাকে চলে যেতে হয়েছে। তা আপনারা যদি এখন একই রাস্তায় হাঁটেন, আপনি মানবেন না, মাইনেন না। তা আপনি বলছিলেন যে 70 অনুচ্ছেদ এড়িয়ে যাওয়ার জন্যই বা এটা সংশোধনটাকে এড়িয়ে যাওয়ার জন্যই আগে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে। কেননা কিন্তু ধরেন পরে হলেও তো মির্জা ফখরুল সাহেবই নির্বাচিত হইতো না। উনি যদি সংবিধানের 70 দ্বারা সংশোধন করে ফেলতেন, কিরকম যে অনাস্থা ভোট এবং অর্থ বিল বাদে বিএনপি সদস্যরা তাদের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিত, প্রার্থী তো একজনই হইতো, দল তো একজনকেই প্রার্থী দিত। আপনি কেমনে বুঝবেন যদি সদস্যপদ বাতিল না হয়? আমার এই নিশ্চয়তা থাকে যে সদস্যপদ বাতিল হবে না, তাইলে আপনি কিভাবে গ্যারান্টি পান যে আপনার ভোট দিব কিনা? তখন তো আপনার গোপন ব্যালটে যেতে হবে। কেন বলছি 70 অনুচ্ছেদ আপনার কি কি দিচ্ছে সেটা আগে শোনেন। জনগণ স্বাধীনভাবে আপনাকে ভোট দেয় এলাকায়, তো জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে একজন এমপি বানায়, বানানোর পর যখন তাকে পার্লামেন্টে পাঠায়, তখন 70 অনুচ্ছেদ তাকে স্বাধীনভাবে ভোট দেওয়া থেকে বারিত করে। সে আসলো কিন্তু সবাই স্বাধীন ভোট নিয়ে, উনি এসব পরাধীন হয়ে গেলেন 70 দলের অধীন হয়ে গেলেন। ওই তো দলের অধীনে থাকা মানে 70 অনুচ্ছেদের দোহাই দিয়ে তাকে পরাধীন করলেন। তিনি তার নিজের বিবেচনা থেকে দিবেন না, দল যাকে বলবে, রাইট, কালেকটিভ ডিসিশন। 2 নম্বর, এই 70 অনুচ্ছেদ আপনাকে আপনার বিবেক মতো কাজ করতে দিচ্ছে না। 3 নম্বর, এই 70 অনুচ্ছেদ এর বদৌলতে আপনার লোভমোহ এত বেশি যে আপনি আপনার বিবেককে বিকিয়ে দিতেছেন কি
দাও না রাষ্ট্রপতি যারে বানিয়েছেন, আমার সদস্য পদ থাকুক। তার মানে আপনার নিজেরও কোনো বিবেক বিবেচনা, বিবেক বিসর্জন দিয়ে আপনি আপনার শুধু সংসদ সদস্য পদটা টিকে রেখে তারপর আপনাকে ভোট দিচ্ছেন। এটা হইল 70 অনুচ্ছেদ। আবার 70 অনুচ্ছেদ একজন বিবেকের ভোটার তার বিবেকের বিরুদ্ধে ভোট দিয়ে নিজের সদস্যপদ টিকায় রাখে, যেমন বললাম, একইভাবে জনগণ তাকে একটা পরাধীন আইনের মধ্যে নিক্ষেপ করে দেয়। এইটা হলো 70 অনুচ্ছেদ। এখন আসেন, আপনি খালি সংবিধানের দোহাই দিচ্ছেন যে 70 অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন, ফাইন, আমি মেনে নিলাম 70 অনুচ্ছেদ মোতাবেক, এবং রাষ্ট্রপতি নির্বাচন করতেছেন আপনি 23 মোতাবেক, 123-এ বলা আছে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন। তাতে 23শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত টাইম ছিল। যেহেতু এটার মধ্যে আপনি 20 তারিখে করলে কোনো বাধা নাই। কেন করলেন সেটা তো বললামই, যে 70 অনুচ্ছেদ যদি উঠে যায় সেই বই। কিন্তু একটা কথা আছে এখানে, আপনি রাষ্ট্রপতি নির্বাচনের বেলায় সংবিধানের এত দোহাই দিলেন, তাহলে 123-এর অনুচ্ছেদে এটাও বলা আছে সংসদ যদি ভেঙে যায় 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তাহলে আপনি 18 মাস 19 মাস পরে নির্বাচন করছিলেন কোন সংবিধানে? ব্যাখ্যা চাই আমরা। না, এটা তো ডক্টর ইউনূস সাহেব দিল তো, বুঝলাম, কোন সংবিধানে? আপনারা তো নির্বাচন করছেন তার অধীনে। আপনারা তো এই 7-8 মাস যে লেফট রাইট করলেন সংস্কারের নামে, আমরা তো একবারও কারো মুখে, আপনি শুনছেন কিনা জানি না, একবারও গিয়ে কেউ বলে নাই যে ইউনূস সাহেব আপনি যতই সংশোধন নিয়ে চিৎকার করেন, সংস্কার করেন, কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। 90 দিনের মধ্যে নির্বাচন কিন্তু বিএনপি চেয়েছিল, তখন আমি তা সবাই বলছি, তাকে সমালোচনা করেছে। ইউনূস সাহেব তো বলে নাই কেউ, আপনি দিচ্ছেন না কেন নির্বাচন? এই গেল এক। দুই, আমি ভাই সংবিধানের মধ্যে আছি, আমি যদি সংবিধানই মানি তাহলে সংবিধানের চাহিদার কথা বলা আছে বঙ্গবন্ধুর ছবি সব জায়গায় ঝুলতে হবে। ঝুলছে না কেন? ঝুলছে না কেন? আমি কিন্তু বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে বলতেছি তাও না, আমি সংবিধানের কথা বলছি। এই সংবিধানে বলা আছে শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। ধরে নিলাম এটা রং, কিন্তু সংবিধানে লেখা আছে। এই লেখা থাকা অবস্থায় শাহাবুদ্দিন সাহেব চলে গেল। কি সুন্দর একটা দেশের রাষ্ট্রপতি, উনি দুইবার দুই জিনিস পড়লেন। শেখ হাসিনা যখন সামনে বসা ছিল তখন পড়লেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। এখানে তো রাষ্ট্রপতিও ঠিক ওই অর্থে স্বাধীন না, কারণ ওনার বক্তৃতা ক্যাবিনেট অনুমোদন করে, এবং এটা আসলে সরকারের ভাষ্যই হয়। আমি মানলাম, রাষ্ট্রপতি নিজের ভাষ্য আসলে ওকে ফাইন, তাহলে কি করলো তারপর সরকার? তাহলে কি করলো? যা লেখা থাকে একটা, পরও একটা, কিচ্ছু আসা যায় না। এই যে ড্যাম কেয়ার, আপনি যখন আইন বানাবেন জনগণের কাছ থেকে আপনি আইন মানবে আশা করেন কিভাবে? এটা আমাদের কাছে দৃশ্য। আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে আসি। নির্বাচনের জন্য 349টি ব্যালট মুদ্রিত হয়েছিল, তার মধ্যে 343টি ব্যবহার করা হয়েছে। 6 জন ভোট দেন নাই। অলি আহমেদ সাহেব 88টা ভোট পেয়েছেন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255টা ভোট। এবং পরে এই যে 11 দলীয় ঐক্যের যিনি পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তিনি বলেছেন যে সংসদ সদস্যরা ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। ওনারা তো জানতেন যে এখানে ইচ্ছা মতো ভোট দেওয়া যাবে না, ওনারাও হুইপ করেছেন তাদের সদস্যদেরকে, আর আমাদের সরকারি দলও হুইপ করেছে তাদের সদস্যদেরকে, এবং হুইপ জানিয়ে দিয়েছে যে কাকে ভোট দিতে হবে। তো অতএব আমরা তো জানতামই এই নির্বাচনের ফলাফল কি হবে, কিন্তু তারপরে এসে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। এই বক্তব্যের ব্যাখ্যা কি হতে পারে? আর আরেকটা হচ্ছে যে 6 জন যে ভোট দেন নাই তার মধ্যে মির্জা আব্বাস, ওসমান ফারুক এবং মুস্তফা কামাল পাশা, তারা ভোট দেন নাই। মির্জা আব্বাস অসুস্থতাজনিত কারণে বিদেশে আছেন। মুস্তফা কামাল পাশা এবং ওসমান ফারুক কেন দেন নাই এটা আমরা জানি না, কিন্তু খেলাফত মজলিসের আবুল হাসান বিদেশে আছেন, তাই ভোট দেন না। রুমিন ফারহানা ভোট দেন নাই। না, রুমিন ফারহানা বলে দিছে সে, আমি যেখানে জয় পরাজয় কোনো অনিশ্চয়তা নাই বলেছেন। আর জামাতের বহিষ্কৃত এমপি যে গাজী নজরুল ইসলাম, তিনি তো ভোট দিতে পারবেনই না সংসদ সদস্য পদ থেকে। তারা পারবেন না, মানে এবার দিতে পারতেন, কিন্তু দল থেকে বহিষ্কৃত হলে সাধারণত সদস্যপদ বাতিল হয়ে যাবে, এরকম একটা বিধান আছে। উনি হয়তো লজ্জার কারণে যান নাই সংসদে ভোট দিতে। দল থেকে বহিষ্কৃত হলে তো ওনার সদস্যপদ নিয়েও প্রশ্ন ওঠে। কোথায় পেয়েছেন আপনি? না, দল থেকে যদি কেউ বহিষ্কার করে তার এমপিগিরি যাবে না, কিন্তু দলের ব্যক্তি যদি নিজে পদত্যাগ করে দল থেকে তাহলে তারটা চলে যাবে। কিন্তু দল থেকে বহিষ্কার করলে দল যদি নৈতিক স্খলনজনিত বা অন্য কারণে নির্বাচন কমিশনকে জানায় তাহলে তার এটা যাবে না। সেখানে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত না দেবে ততক্ষণ তো সে সংসদ এমপি, সে গেলে আজকে তাকে ব্যালট পেপার ইস্যু করতে হইতো। এখন সে লজ্জার কারণে যায় না, কোন কারণে যায় না তার সমস্যা, হয়তো তার পায়ে ব্যথা ছিল, এটা তো আপনি আমি জানি না, অথবা দল তাকে হয়তো নিষেধ করেছে যাইতে। দল তো সে নাই,
দলে তো সে নাই। নাই। কিন্তু ওই যে নিষেধ করার অর্থটা কি? একটু আগে আমাদের রাজ্জাকি সাহেব বললেন যে পদত্যাগ করলে বা না থাকলে তার ভেতর থেকে সেটা চলে যাবে সেটা তো না। ঠিক আছে, সেটা অন্য হিসাব। সেটা অন্য হিসাব, আচ্ছা, অন্তরে লালন করছি। এখন সমস্যা কথা কি? হলো কি জিনিসটা, আপনি যে এইমাত্র যে এই সালাউদ্দিন সাহেবের যে কথাটা বললেন, সালাউদ্দিন সাহেবের ইদানিং কথাবার্তা আচার আচরণে মনে হয় যে উনি একটা অথরিটি। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে উনি নিজেই একটা অথরিটি, উনি নিজে প্রচুর মানে জ্ঞানী লোক, কোনো সন্দেহ নাই, দার্শনিক লোক মাঝে মাঝে আমার কাছে মনে হয়। তো তো উনি যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি এত ফানি, এত হাস্যকর কথা উনি যেটা সর্বশেষ বলেছেন, যে এটা তো মেনেই তো তারা ভোট দিল, তার মানে তারা ৭০ ধারা মেনে নিচ্ছে, অতএব ৭০ ধারা আর বাতিল করার কোনো দরকার নাই। এই তো না মূল বক্তব্যটা। সরাসরি এটা বলেন নাই, তবে বলেছেন যে মেনে নিয়েছে যেহেতু তাহলে আর এটা নিয়ে না, আচ্ছা, আমি বলি আপনাকে, আমার এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো যে আমরা অনেক কিছু মেনে নিই, কিন্তু আমরা জানি এটা কালো আইন। আমরা কিন্তু কালো আইন দেশে অনেকগুলো আছে, আমরা কিন্তু কালো আইনগুলো অমান্য করি না, কারণ আইন অমান্য আমি করতে পারবো না, আমাকে আইনটাকে মানতে হবে। কিন্তু আইনটাকে আমি অপছন্দ করতে পারি, এবং অপছন্দ করার কারণে এটা নিয়ে আমি মানুষের কাছে যেতে পারি এবং আইনটা বদলানোর চেষ্টা করতে পারি। এটা হলো একটা জিনিস, কিন্তু আইনটা আমি অমান্য করতে পারবো না, এটা হলো একটা পয়েন্ট। যতক্ষণ থাকে যতক্ষণ আইনটা আছে। উনি যেটা বলেছেন যে ৭০ অনুচ্ছেদ মেনে নিয়ে বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, তারা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছেন তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী তারা যে সংবিধান সংশোধন কমিটিতে শপথ নিয়েছেন সেটা আর টিকে না। এই কথা তো আরো হাস্যকর, এটা তো আরো হাস্যকর কথা। কারণ ওরা তো সংবিধান সংশোধন হলে সেটা মধ্যে ৭০ অনুচ্ছেদকেই সংশোধন করবে কিনা করবে এরকম কোনো শপথের মধ্যে আছে? কিন্তু কি বলে উনি, যাক ওটা বাদ দেন, ওই আলোচনা আমি যাচ্ছি না। আমার কথাটা অন্য জায়গায়। ধরা যাক জামাতে ইসলাম বলল যে ৭০ অনুচ্ছেদ থাকা দরকার, বলল, বিএনপিও বলল থাকা দরকার, তার মানেই কি ৭০ অনুচ্ছেদটা ভালো হয়ে গেল? এই সংবিধানটা তো জোরে সেটা বলছে। হ্যাঁ, এই সংবিধানটা তো আপনার বিএনপি আর জামাতের জন্য না, এটা তো গণতান্ত্রিক হইতে হবে। এইটা তো জনগণের সংবিধান। জনগণ যদি বলে তাহলে সেটা নিয়ে আলোচনা হতে হবে। তো যেহেতু জামাত বলছে অতএব আলোচনাই হবে না, বিষয়টা এইভাবে ভাবা উচিত না। এই যে ভাবনা চিন্তাটা বুঝলে, এগুলিকে কিন্তু আপনার দলীয় স্বৈরতন্ত্র বলে। দল মনে করতেছে আমি যেভাবে চাই সেভাবেই দেশ চলবে, বিষয়টা এরকম না। এই জায়গাটাতে ওনাদের মধ্যে হয়েছে ক্ষমতায় চলে গেছে, তো 200-র উপরে সিট পেয়ে গেছে, আসন পেয়ে গেছে। এখন ওনারা মোটামুটি আমার ভাবভঙ্গিতে মনে হয়, মানে সালাউদ্দিন সাহেবের ভাবভঙ্গিতে তো মনেই হয় যে ওনারা মনে করতেছে ওনারা এখন ধরাকে সরাজ্ঞান করে, যে ওনারা মনে করে যে পৃথিবীটা মানে ছোট্ট একটা যে সরা বাটি আর কি, এই দেশটা বোধ হয় বাটির মতো তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, যা রাখবে তাই হবে। তো বিষয়টা এরকম না রে ভাই। আপনি কি করছেন না করছেন এটা কিন্তু মানুষের মনে আছে, মানুষ কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে। আপনি মনে করেন না এই দিনই শেষ দিন? এই কথাটা বহুবার আওয়ামী লীগ আমলে বলছি যে এই দিন শেষ দিন না। এই অভিজ্ঞতা তো তাদেরই বেশি, কারণ আমরা তো আর তাদের সংসদ বেশি সদস্য হওয়া হই নাই জীবনে। বেশি না, আমরা তাদের হতে বেশি পারবো হওয়া না। উচিত ছিল। তারাই তো হন, তারাই যান, তাহলে তারা কেন এটা মনে রাখেন না যে এটা তো এটাই তো সেই সেই মানে দুঃখজনক কথা। তাদের এটা মনে রাখা উচিত ছিল। আমরা জনগণ তো ভাই, আমি তো আর ক্ষমতায় যাচ্ছি না, আপনিও যাচ্ছেন না। আমরা এগুলো দেখছি আর ভাবছি যে এত জ্ঞানী লোক এত অজ্ঞানের মতো কথা কিভাবে বলেন। মূর্খ শব্দটা ইউজ করলাম না, কিন্তু এত জ্ঞানী লোক কিভাবে এইভাবে কথাবার্তা বলেন? না, এটা নাকি নিউটনেরও এই সমস্যা হতো। নিউটন তার যে প্রিয় পোষা কুকুর, তার জন্য নাকি একটা ঘর বানিয়েছিলেন। তো দুইটা কুকুর, ছোট কুকুরের জন্য একটা ছোট দরজা আর বড় কুকুরের জন্য একটা বড় দরজা বানিয়েছিলেন। এত অঙ্ক নিয়ে তিনি চিন্তা করতেন যে তিনি এটা বুঝতে পারেন না যে বড় দরজাটা দিয়ে ছোট ছোট কুকুরটা ঢুকতে পারে। তো যাই হোক, একদিকে যেমন এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন রাষ্ট্রপতি পেলাম, যদিও আপনাদের দুজনই বলেছেন যে এই নির্বাচন আসলে ওই অর্থে একটি মুক্ত স্বাধীন নির্বাচন নয়। ৭০ অনুচ্ছেদ রয়েছে, দলীয়ভাবে নির্বাচিত রাষ্ট্রপতি আসলে তিনি যতই নির্দলীয় হন না কেন, এই মন্তব্যগুলো আপনাদের মধ্যে থেকে এসেছে। এবং আরেকটি বিষয় হয়েছে যেটি নিয়ে আমরা একটু আলাপ করতে পারি। এই যে এই রাজনীতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নারীকে এক ধরনের আলাদা করে ফেলার প্রবণতা তৈরি হচ্ছে। আমরা টিএসসিতে দেখলাম যে নারী পুরুষ আলাদা খাবে, সেজন্য একটা পর্দা দিয়ে একটা ঘরের মতো বানানো হয়েছে। এবং এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উদার মুক্ত গণতান্ত্রিক পরিবেশে এই টিএসসিতে ছেলেরা মেয়েরা আলাদা আলাদা পর্দা খাটিয়ে খাওয়া দাওয়া করবে, এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। এখন আমরা নতুনভাবে দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে
নারী চালিত, নারী ব্যবস্থাপনায় গোলাপি রঙের বাস চালু হয়েছে এবং সেটা নারীরাই চালাচ্ছেন। যদিও হেনস্থা ও ঠাট্টা বিদ্রুপের জবাবে নারী চালকেরা বললেন তারা দমবেন না, তাদেরকে নাকি হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে নানান ধরনের বিদ্রুপ করা হচ্ছে, ট্রল করা হচ্ছে এবং এইটা নিয়ে অনেকে অভিযোগ করেছেন। ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে মোট 13 রুটে 14টি বাস চালু করা হয়েছে এবং এখানে একতলা 10টি রুটে এবং 9টি দ্বিতল বাস চলছে। তো একটি একতলা এবং 9টি দ্বিতল বাস। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, নারীর জন্য আলাদা বাস চালু করে দিলে কি আসলে নারী অধিকতর নিরাপত্তা অনুভব করবেন, নাকি তাদের যাতায়াতের সুবিধা হবে? আর দ্বিতল বাসই বা কেন? মানে একতলা বাস বেশি হলে তো সুবিধা, তাহলে একটু পরপর বাস আসতো, সময় অনুযায়ী নারীরা আলাদা আলাদা বাসে উঠতে পারতেন। এখন তো ধরেন একটা বাস চলে গেলে দোতলা খালি থাকলেও বাসটা চলে যেতে হবে। দেখেন একটা জিনিস কি, এটা আপনি তো ডাক্তার মানুষ, আপনি এটা আরো ভালো বুঝবেন। কোনো কোনো রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা, সেই চিকিৎসার আবার সাময়িক কিছু উপশমের ব্যাপার স্যাপার আছে। এখন সাময়িক উপশম কিন্তু রোগ সারায় না, কিন্তু ও রোগীকে তো একটু আরাম দেয়, আছে না এরকম? তো এটা অনেকটা ওইভাবে আপনি ভাবেন, এতে কিন্তু রোগ সারাবে না। এই যে আপনি পিঙ্ক কালারের বাসগুলো যেটা করছেন, এটাতে ওই নারীদের সমস্যার কোনো স্থায়ী সমাধান হবে না এবং এটা স্থায়ী সমাধানের কোনো বিষয়ও না। সাময়িক হয়তো উপশমের কথা ভাবছে অনেকে, কিন্তু এটা যে মনে করেন এই ঢাকা শহরের জন্য 10টা বাস, এটাতে কোনো কিছুই হবে না আসলে। আর তারও যে বড় কথা, যারা এটা করেছে, মনে করেন সরকারের যে মন্ত্রণালয় এটা করেছে, তারা এটা করে তাদের উদ্দেশ্য ছিল নাটক করা। আসলে তারা কিন্তু নারীদের কথা চিন্তা করে কাজটা করে নাই। নাটক কিভাবে? তারা যদি এমন করতো, ধরেন এই যে সরকার, আমি শুনেছি যে অনেকগুলো ইলেকট্রিক বাস আনতেছে, আধুনিক বাস আনতেছেন তারা, হ্যাঁ, তারা যদি এই বাসগুলিকে আধুনিকভাবে চালু করতো, ধরেন আপনার এই 10টা ইলেকট্রিক বাস নিয়ে আসলো, এটার মধ্যে কার্ড করে দিল, যেরকম আমরা মেট্রো রেলে পাই, ওরকম কার্ড সিস্টেমে যদি চলতো, তবে এটা আধুনিক একটা ব্যাপার সব হতো। তা তো করেনি, এরা বিআরটিসির বাতিল বাসগুলোকে জাস্ট রং করে রাস্তায় ছেড়ে দিছে। দেশের প্রধান প্রধান নগরী যেগুলি, যেমন রাজশাহী, খুলনা, এইসব জায়গাতে নারী বাস চালু হয় নাই। বগুড়া কি বেছে নেওয়ার কারণ কি হতে পারে? বগুড়া প্রধানমন্ত্রী, শুনুন ভাই, এগুলি বললাম তো নাটক করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে, আর কিচ্ছু না। প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজটা করছে। বগুড়ার বাসে কেউ উঠবে না, বগুড়ার শহরটা এত বড় না সেখানে একটা শহরের মধ্যে একটা বাস চলবে। এগুলি জানেন, বললাম তো, জাস্ট প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য। দেখেন করেছি। চালক মহিলা যারা ব্যবস্থাপনা করবেন তারাও মহিলা এবং তাদের ড্রেসের রং গোলাপি, বাসের রং গোলাপি। এটা কি সমঝোতার ভিত্তিতে পুরুষ দৃশ্যের জন্য ওঠা যাবে? না, উঠতে পারবে যাবে না। এবং এটা নিয়ে অনেকে সমঝোতার ভিত্তিতে সমঝোতা হবে না। সমঝোতার ভিত্তিতে টাকা পয়সা দিলে কোনো চাঁদা হচ্ছে। সেই ট্রলে একাধিক পুরুষ প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী একসাথে রওনা দিলে স্ত্রী কি নারী বাসে উঠে যাবেন কিনা, আর ওইটা সমঝোতার ভিত্তিতে হাজবেন্ড কি পুরুষ বাসে উঠবেন কিনা, এই ধরনের ট্রল হচ্ছে। মানে অনেক ধরনের রসিকতা হচ্ছে। এগুলি হালকা রসিকতা। আমি হালকা রসিকতা হচ্ছে। এবং সেই সব রসিকতা নিয়ে নারী চালকরা বলেছেন যে তারা ওগুলো পাত্তা দিচ্ছেন না। আপনি যদি বিষয়টাকে সিনসিয়ারলি নেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে সেটা কি। আমরা প্রগতিশীল বলি না? আচ্ছা, প্রগতিশীল মানি মিক্সড এডুকেশন, তাই না? এই যে ছেলে মেয়ে একসাথে লাগা, কো এডুকেশন যাকে বলে। আবার নারী এই রাস্তা দিয়ে হাঁটবে, পুরুষ এই রাস্তা দিয়ে হাঁটবে, এটা কিন্তু আমরা চাই না। প্রগতিশীল বলতে যা বুঝায়, এটা চায় কারা? এটা কিন্তু জামাতের থিওরি, যে নারী আবরণের মধ্যে থাকবে, পৃথক থাকবে, বা ইসলামী দল যারা করে, বা ইসলামী চিন্তাবিদ যারা তারা করে। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে কেমন? আপনি নারী পুরুষ আলাদা খাবে বলতেছেন, নারীর আলাদা বাস হবে। আবার নারী পুরুষ একসাথে যে বাসে ওঠে, সেখানে নারী বলতেছে তার অধিকার, নারী পুরুষের সমান অধিকার, তার সাথে তার জন্য সিটটা ছেড়ে দিতে হয়। বাট আমি বহির্বিশ্বে দেখছি প্রতিবন্ধী এবং প্রেগনেন্ট মহিলা বা অসুস্থ মহিলা যদি থাকে, তার জন্য আসনটা ছেড়ে দিতে হয়, এবং এটা দিবে, এটা যৌক্তিক। এটা একটা অসুস্থ পুরুষ হইলেও ছেড়ে দিতে পারে। কিন্তু আপনি প্রগতিশীলতার নামে যেটা করতেছেন, এটা তো আপনাদের সাথে যায় না। আমি বলছি না এটা ভালো নাকি মন্দ, সেখানে আমি যাচ্ছি না, কিন্তু আপনাদের সাথে যায় না। আবার উদারের সংজ্ঞা যদি আপনি আনেন, একজন ইসলামী চিন্তাবিদ, তাকে আপনি বলবেন আপনি কট্টর,
কিন্তু সে যদি প্রগতিশীল হওয়ার জন্য কোনো বারে মদ খাইতে ঢুকে, তাহলে আপনি আবার বলবেন আচ্ছা হুজুরে আবার মদ খায় কেমনে? আরে ভাই, কোন দিকে যাবে তাহলে? আপনি কট্টর হলে বলবেন কট্টর, বারে মদ খাইতে গেলে বলবেন যে হুজুরে মদ খায় কেন। মানে এটা তো হইল না। এটার মানে হচ্ছে উই আর ভেরি মাচ কনফিউজিং। আসলে আমাদের কোনো রাজনীতি আছে কি না, এটা হলো আমার প্রশ্ন। সত্যি সত্যি আমাদের কোনো রাজনীতি আছে? আপনি দেখেন 54 বছর যাবত আমরা একটা কথা শুনি, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। একজন রাজনৈতিক নেতা যখন সকালে এক কথা বলে আর বিকালে এক কথা বলে, তার কর্মীরা কিন্তু কেউ বেজান না। কারণ রাজনীতিবিদরা ক্ষমতায় থাকলে কর্মীরা সচ্ছল থাকেন। সেজন্য উনি সকালে যা বলেন বিকালে যা বলেন উল্টান পাল্টান, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যক্তি তুষার, আপনি যদি আমার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেন, আপনার জন্য কিন্তু পেনাল কোডের 420 ধারা আছে চলমান। কিন্তু রাজনীতিবিদদের জন্য সেটা নাই। রাজনীতিবিদরা প্রকাশ্য জনগণের কথা দিয়ে আসলেন, আমরা ক্ষমতায় গেলে এই করব, এই জিনিস পালন করব। আপনি এসে করতেছেন না, আপনার অ্যাকশনটা কি? আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে কে? হু উইল বেল দ্য ক্যাট? অ্যাকশন নেবে জনগণ, যেমনিভাবে হাসিনাকে তাড়াইছিল। আবার জনগণের অ্যাকশনে আসলো গণভোট, জুলাই সনদের বাস্তবায়ন। করবেন কি করবেন না সেটা অন্য কথা, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, সেটার বিরুদ্ধে অ্যাকশনটা কি? আপনি আমারে চিট করবেন 420, মামলা হয় কোর্টে, কিন্তু আপনাদের জন্য কি ব্যবস্থা? এটা যতদিনে ঠিক না হবে, বাংলাদেশের রাজনীতি ঠিক হবে না, সংসদ ঠিক হবে না। এটা হলো আপনি যদি সাংবিধানিকভাবে আবার যদি আসেন, আসলে রাষ্ট্র দখল করা হয়েছে। শেখ হাসিনাকে তারাই দিছে, ইউনূস সাহেব আসছিল, আবার ইউনূস সাহেবের চাপে রেখে তারাই দিয়ে সংবিধান বহির্ভূত নির্বাচনে আবার আপনারা বসে গেছেন। লেট আস সি হোয়াট। আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসবো। পুষ্টি নিবেদিত চলমানে আলোচকরা মুক্ত কণ্ঠে কথা বলছেন। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আসলে আমাদের চেনা রাজনীতির চেহারাটা অনেকখানি বদলে গিয়েছে এই 5ই আগস্টের আন্দোলনের পর। বদল প্রত্যাশিত এবং নতুন কিছু হবে সেটা আমরা চাই, কিন্তু কতটুকু নতুন, কতটুকু পুরাতন, অথবা কতটুকু আসলে প্রতিশ্রুতির বাস্তবায়ন আর কতটুকু বরখেলাপ, এটা নিয়ে হয়তো আলোচনার অনেক জায়গা বাকি রয়ে গিয়েছে। স্যার এবং মাসুদ কামাল পার্সোনালি আমার সাথে এত বেশি ঘনিষ্ঠতা, এই কারণে আমার কাছে আমি একটু উৎফুল্ল মনে করতেছি নিজেকে। কিন্তু আপনার কাছে এই নতুন কাজটা কেমন লাগে? এতদিন আলোচক ছিলেন। স্টিল ট্রায়াল, এটা অনেকের বলি নেই মানে এটা হলো কথা বলে ফেলতে ইচ্ছা করে না? হ্যাঁ, সেটা হয় মানে এই কি বলতেছে রে ভাই, এটা তো একটা কাউন্টার দেওয়া দরকার, তাহলে তখন নিজেরে কন্ট্রোল করি। এখন তো আপনি বুঝতে পারছেন যে উপস্থাপনার সিটটা বেশ না, এটা কঠিন কাজ, না? কারণ রেজিং কোশ্চেন ইজ ভেরি টাফ। এটাও কঠিন কাজ, প্রশ্ন করা কিন্তু কঠিন, কারণ প্রশ্ন করার ভিতরে আপনার জাজমেন্ট নেবে। আপনি তুষার কেমন প্রশ্ন করেন, কিন্তু যিনি উত্তরদাতা ওনার জন্য জাজমেন্ট। আপনার কি মনে হয় যে আমাদের যে নতুন রাজনীতি, সেখানে প্রশ্ন উত্থাপনকে কি অনেক সহজভাবে দেখা হচ্ছে? আমাদের অনেকেরই কিন্তু মনে হচ্ছে যে প্রশ্ন উত্থাপন করলেই কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে তিনি এক ধরনের বিরোধী। কিন্তু প্রশ্ন তোলাই কি গণতন্ত্রের সৌন্দর্য না? অবশ্যই সৌন্দর্য, এবং সেটাকে আমার কাছে মনে হয় যে রাজনীতিবিদদের চিন্তা করা উচিত যে টক শোতে যারা যাই বলুক না কেন, এটা আমি মনে করি একটা সেল থাকা দরকার, তাদের একটা উইং থাকা দরকার, যে কে কি বলে এটা নোটে নাও। তারপরে ধরেন ডেইলি অন্তত 40টা চ্যানেলে 80টা লোকে বক্তব্য রাখে, এর থেকে আপনি বাছাইও করতে পারেন। ডেইলি 80টা লোকের নোট করার দরকার নাই, আপনি সর্ট আউট করতে পারেন। টকশোগুলোকে এক ধরনের গণসংসদ তৈরি করে না, যেখানে সাধারণ মানুষ এসে তাদের মতামত দিতে? এটা হলো আপনি মতামত দেওয়ার একটা জায়গা। যেমন আপনি আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, 70 অনুচ্ছেদ ছাড়াই আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করি, আমরা মব নিয়ে আলাপ করি, চাঁদাবাজি নিয়ে আলাপ করি, কার সিনায় বল আছে সরকারি দলের একজন সংসদ সদস্য এই কথাটা বলবে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, মব চলমান, চাঁদাবাজি চলমান? আই এম থ্রোয়িং চ্যালেঞ্জ যে কোন পার্লামেন্টের লোকটা বলতেছে। আপনি ডিবেট করছেন, অপোজিশনে থাকলে কথা বলতে অনেক মজা পাওয়া যায়। আমি ব্যক্তির নাম বলবো না, কোন ব্যক্তি চাবায় চাবায় কথা বলতেন, কারে কোন খেতাব দিতেন, আজকে তার কথা শোনা যায় না, কারণ সরকার পক্ষে বলবে তো। ভেরি টাফ। 10টা সেন্টেন্স লেখার ক্ষমতা তার নাই। আমি নামটা বললাম না, যিনি অনেক চিবিয়ে চিবিয়ে কথা বলে, অনেক লোকের খেতাব দিচ্ছেন, মনে করেন কাউকে দরবেশও বলছেন, এরকম। তো প্রশ্ন হচ্ছে যে আজকে কিন্তু কথা বলতে পারতেছে না, বিকজ আপনার পক্ষে আপনি কথা বলবেন ভেরি ডিফিকাল্ট। নিজের পক্ষে আমি একজন অফিসারকে চিনতাম, সে বছর শেষে করতে কি এসিআর লেখে না, এসিআর তো বড় অফিসার লেখে, তো সে বলতো তোমার যার এসিআর নেই নিজে লিখে নিয়ে আসো। কেউ পারতো না, এসে মাপ চাইতে পারে, স্যার আপনি খালি লিখে দেন আর যাতে সামনে না আটকায়। বলতো যে এসিআরটা লিখে নিয়ে আসো। এই প্রশ্নটা আমি এই জন্য করেছি যে আসলে মতামত প্রকাশের যে জায়গা, সেই জায়গাটি কিন্তু গণমাধ্যম নিশ্চিত করে, এবং গণমাধ্যম নানাভাবে প্রকৃত মতটাকে তুলে আনার চেষ্টা করে, এবং অসংখ্য
ভিন্ন ভিন্ন মতামতের মধ্যে থেকে আসল মতামতটাকে খুঁজে পাওয়ার কাজটা নীতি নির্ধারকরা করবেন বলে আমরা আশা করি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বহু জায়গাতেই নীতি নির্ধারকরা সেই মতামতগুলিকে গ্রাহ্য করছেন না। তার মধ্যে একটি হচ্ছে ভয়াবহ দলীয়করণ। নিজের দলের লোকদেরকে সব জায়গায় বসিয়ে দিতে হবে, এই সংস্কৃতি আগে ছিল, সেই সংস্কৃতি থেকে তো এই সরকারও পুরোপুরি বেরোতে পারছে না। এটা একদমই পারছে না, বিরতি পাচ্ছে না। মানে কি, আমি তো মনে করি যে এই সরকারের দলীয়করণ অতীতের যে কোনো সময়ের দলীয়করণের চেয়ে বেশি। এত দ্রুত এত দলীয়করণ আর কখনো হয় নাই। ভেরি ইন্টারেস্টিং কিন্তু। এবং আমার বিশ্বাস, আমি এখনো বিশ্বাস করি এগুলো আসলে মূল যারা দলের যে মূল নেতা তারা জানেও না। কারণ ধরেন আপনার তাঁত বোর্ডের চেয়ারম্যান কে হবে, এটা প্রাইম মিনিস্টার জানে বলে আমি মনে করি না, এরা করে ফেলে। এবং আমার ধারণা এখানে অনেক ধরনের ইজারাদারি হয়। কেউ একজন বলে যে তোমাকে অমুক বোর্ডের চেয়ারম্যান বানাই দিব, আসো আমি ব্যবস্থা করো, টাকা পয়সার লেনদেন হয় এবং তারপরে হয়। বিআরডব্লিউটিসির চেয়ারম্যান বানানো হয়েছে যাকে, তিনি বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক। আমি বললাম যে সহ ধর্ম বিষয়ক সম্পাদকের সঙ্গে বিআইডব্লিউটিসির কি সম্পর্ক, চেয়ারম্যান হয়ে গেছে। আমাদের নদীপথ খুবই বিপদ সংকুল, ধর্মের না আল্লাহ আল্লাহ যেতে হবে, সেই জন্য ভাবেন এই সরকার আসার পর 28টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয়েছে। 28টা, আপনার কোন আত্মীয় স্বজন? এবং 28টা বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে নিয়োগ করা হয়েছে। আমি যতটুকু জানি যে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের সাদা দলের একজন লিডার আছেন, টিচার, উনি এইগুলি ইজারাদার, উনি ইজারাদার। এগুলো ওনার সঙ্গে যার যার সম্পর্ক ভালো তাদেরকে নিয়েছে। আমি 3টা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারবো যাদের ভিসি হয়েছেন একজন আরবি ডিপার্টমেন্টের টিচার, একজন সমাজ কল্যাণের, হ্যাঁ, এই ধরনের টিচার। মানে এরা সায়েন্সের টিচার না। ভিসি যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, ওকে ওকে তো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ, এই যে আমি কথাটা বললাম, এ বলার সুযোগটা তো আমি পেতাম না যদি একটা সায়েন্সের টিচার আনতেন আপনি। এখন আপনি দলের লোক দিতে চান, দেন রে ভাই, দলের লোকই দেন। সায়েন্সের টিচারের মধ্যে ভালো বিএনপি সমর্থক নাই যে একটা। এখন তো অবস্থাটা কি দেন, বাংলাদেশের অবস্থা দেখেন, আমার কাছে খুব হতাশ লাগে। একটা ইউনিভার্সিটির টিচার, আমরা তো আগে যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিশেষ করেন আমি টিচারদের দিকে তাকাই থাকতাম, আমার কাছে মনে হতো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে ওদের ভিন গ্রহ থেকে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এরকম আমাদের কাছে মনে হতো, কিন্তু সবার মধ্যে ছিল। এখন ইউনিভার্সিটি টিচার আওয়ামী লীগ আমলে 10 জনকে ধরলে পরে 9.5 জনই আওয়ামী লীগ করতো, এখন আবার 9.5 জনই কিন্তু বিএনপি করে। তাহলে ইউনিভার্সিটির টিচার তো বিএনপির অভাব নাই, আপনাকে সায়েন্সের লোকই দেন। তা দেয় না কেন? দেয় না ওই যে ইজারাদার বলছি, উনি আগে কিছু খেয়ে ফেলাইছে, উনি এগুলি ম্যানেজ করতেছে। তা না হলে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, যে উনি বলতেছেন যে শিক্ষাঙ্গনে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা যাবে না। যখন উনি বলতেছেন ওনার দুই পাশে যে 2 শিক্ষক আছে, এরাই দলীয় শিক্ষক, এরাই দলীয় শিক্ষক, মানে উনি জানেনও না। এই বিষয়টা আমাদের ঢাকা মেডিকেল কলেজের যে অ্যালামনি হয়েছে এবার, মানে অ্যালামনি ডে, সেখানে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছেন, শুধুমাত্র তার দল করেছেন আগে এমন ছাত্রদেরকেই পাস বিতরণ করা হয়েছে, ছাত্রছাত্রীদেরকে, এবং তারাই সেখানে উপস্থিত ছিলেন, তারাই প্রশ্ন করেছেন এবং তিনি তাদের উত্তর দিয়েছেন। সেখানে কিন্তু এই বিবেচনায় নেওয়া হয় নাই যে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে, অথবা বাছাই করে সকল রেজিস্ট্রেশনের ভিতর থেকে লটারি করে বা অন্য কোনো ভাবে কাজটা করা যেতে পারতো। এটা কিন্তু হয় নাই। আমি এই জন্যই বললাম তিনি মাত্র 6 মাস ধরে গভর্নমেন্ট দিয়েছেন মূলত অলরেডি শুরু হয়ে গেছে ছাত্র দলের সম্মেলনে। আমি এটি বললাম তো যে মাত্র এই গভর্নমেন্টের মাত্র 6 মাস, 6 মাসের মধ্যে দলীয়করণ যে চেহারা পাচ্ছে, আমি বিশ্বাস করেন 6 মাসের মাথায় আমি আগের কোনো গভর্নমেন্টে এত দেখিনি। আমরা এখন শেষ করবো এই অনুষ্ঠান, তবে তার আগে 1 মিনিটের একটা মন্তব্য নিতে চাই জনাব আবু হেনা রাজ্জাকি আপনার কাছে। এই দলীয়করণ কি আদালতেও হচ্ছে, মানে যারা আইনজীবী তাদের সমিতির মধ্যে অথবা অন্যান্য জায়গাতে? কেননা এই দলীয়করণটা যাতে না হয়, হইলেও যাতে কোয়ালিটি আসে, সেটার জন্যই ছিল এই আন্দোলন। এবং তার সাথে আমরা তো শুনেছিলাম সেইটার জন্য সংস্কারটা প্রয়োজন ছিল। আপনি যদি সংস্কারটা, যেমন আপনি বাসে উঠে যদি ক্যাশ পয়সা দেওয়ার ট্রানজ্যাকশন না থাকে, শুধু কার্ডের সিস্টেম, কথার কথা বলছি, আপনি চুরি করতে পারবেন না। অর্থাৎ আপনার সিস্টেমটাই যদি এমনভাবে করা থাকে যে আপনার সুযোগ নাই অযোগ্য লোককে নিয়োগ দেওয়ার, তাইলে হবে। যেমন আমাদের প্রতিষ্ঠানে আপনার ডাক্তার,
আপনার অনেক বন্ধু ছিল ডাক্তার এবং মানুষ হিসেবে অসাধারণ ছিল, আছেন এরকম? কিন্তু সে যখন ঢাকা মেডিকেল কলেজে ঢুকছে, এই মাথা থেকে ঢুকে যখন ওই মাথা থেকে বেরোয় সরোয়ার্দী হাসপাতালে গেছে, তখন কিন্তু তত্ত্ব লোহা ঢুকিয়ে দিছে, স্ক্রু হয়ে বেরোয় গেছে। অর্থাৎ প্রতিষ্ঠান তাকে করাপ্ট করছে এবং ওখান থেকে বের হইয়া সরোয়ার্দীতে গেছে কেন? আরো বেশি বেতনে গেছে। এই বিষয়গুলো, আপনার বন্ধু ভালো, মানুষ হিসেবে ভালো, প্রতিষ্ঠানে ঢুকলে সে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন একজন ব্রিগেডিয়ার যখন সিএমএইচ চালায়, আপনি সেই সিএমএইচ গিয়ে দেখেন ঝকঝক চকচক করে। সেই ব্রিগেডিয়ারে যদি ঢাকা মেডিকেল কলেজে এনে বসায় দেন ডাইরেক্টর হিসেবে, আমি চ্যালেঞ্জ করছি, আসলে তো কোনো উপায় নাই। আমি সেই চ্যালেঞ্জ করলাম ওই ব্রিগেডিয়ার রে, ঢাকা উনি মেডিকেল ঠিক করতে কলেজকে পারবেন। উনি পারবেন না, এই জন্য যে 1000 বেডে 5000 রোগী থাকে। বিষয়টা তো ওইখানে। আর সেই সংস্কারগুলোই দরকার ছিল, সেই সিস্টেমের যে পরিবর্তন। এই সিস্টেম চলমান থাকবে, দেশ এই হিসাবে চলবে এবং ওই সিঙ্গাপুরে দাঁড়ায় বলবেন উন্নতি হয়েছে, এইখানে এসে দাঁড়ায় বলবেন উন্নতি হয় নাই। ভেরি সিম্পল। তো আমরা একটা কাজ করতে পারি, আমাদের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানাতে পারি সেটা জানাবেন, এবং সেই naturally, অভিনন্দনটা আমরা জানাতেও চাই। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব আমাদের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানিয়ে।